ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। ভিডিওতে দেখছেন হাসনাত আব্দুল্লাহ দিল্লিকে লাথি মারছে, ভারতের হাই কমিশনার এখান থেকে লাথি মেরে দিল্লিতে উড়িয়ে দিচ্ছে। আরেকটি ভিডিও দেখে নেন। তুই একা ঘুরিস না কিন্তু। না না সমস্যা নাই, যান। তুই তোর সাথে পোলাপেন আছে তো? আছে আছে লোক তুই আছে। একা ঘুরিস না, সমস্যা নাই, যান যান। তুই হলে আসিস না? হলে আসিস তো? তুই একা ঘুরিস না কিন্তু, সাথে পোলাপান রাখিস। সমসাময়িক বিষয়ে সহযোদ্ধাকে সতর্ক করলেন হাসনাত। যেখানে সে ভয় পাচ্ছে যে একা বের হওয়া যাবে না, তার দলের বন্ধু বান্ধবকে বলছে একা কিন্তু বের হবি না, সাথে গ্রুপিং করে বের হবে এবং সাথে কিছু নিয়ে বের হবি যেন কাউকে মেরে টেরে ফেলা যায়। এবং আরেকটি ভিডিও দেখাচ্ছি। গণসংযোগ থেকে বা কোনো জনবহুল একটা জায়গা থেকে সে সরে গেল, আর সে ভয় পাচ্ছে সেখানে। তো বাবারা, তোমরা ভয় কেন পাচ্ছ? দিল্লিকে লাথি মেরে উড়িয়ে দিচ্ছ, হাই কমিশনারকে লাথি মেরে বন্ধ করে দিচ্ছ, তাহলে ভয় কিসে তোমাদের? আসুন জেনে নেই তাদের ভয়ের কারণ। তারা যে কথাগুলো বলছে ভারতের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, প্রতিটি কথার পিছনেই স্ক্রিপ্ট রাইটার আছে এবং সেই স্ক্রিপ্ট রাইটার পাকিস্তানের মদতদাতা লোকদের করা, যাদের ওই যে পুশিং পার্টি দ্বারা তারা নিয়ন্ত্রিত এবং তাদেরকে যা ব্রেন ওয়াশ করছে তারা তাই বলে যাচ্ছে। তারা জানে না এর পরিণতি কি হবে এবং তাদের অস্থিরতার যে কারণ সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা যদি হাদির ঘটনাকে কেন্দ্র করে মনে করেন ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে ফুঁসে উঠেছে, তাহলে এটা ভুল ভাবছেন। কারণ হাদির ঘটনাটি কোনোভাবেই বিএনপি বা ভারত জড়িত নয়। হাদির ঘটনাটির জন্য হাসনাত আব্দুল্লাহ এবং ইউনুস, জামাত ইসলাম তারাই কিন্তু লাভবান, তারাই প্রেশার ক্রিয়েট করছে এই মুহূর্তে। যারা প্রেশার গ্রুপ, যারা নিজেকে অপরাজিত মনে করে, তারাই কিন্তু সবসময় এই ধরনের অস্থিরতার মধ্যে থাকে এবং দাপট দেখানোর জন্য তারা সব রকম চেষ্টা করে, আতঙ্ক সৃষ্টি করে রাখে। কিন্তু পাশাপাশি আমরা কিন্তু তার ভয় পাওয়ারও একটি ভিডিও দেখেছি যে কেউ হামলা করতে পারে। আপনার যদি একটু গোপন খবর বলি তাহলে বুঝতে পারবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অপারেশনে ড্রোন স্ট্রাইকে বাংলাদেশের 4 জায়গায় ভয়ঙ্কর হামলা করলো কোনো আততায়ী, এবং এর ফলে বিদেশি একাধিক গোয়েন্দারা যে মারা গেছেন সেই খবর কিন্তু সামনে আসছে। ঠিক একইভাবে ঢাকার এক অভিজাত হোটেলে 1 মাস আগে আমেরিকার গোয়েন্দা জ্যাকসন, তার কিন্তু মৃতদেহ খুঁজে পাওয়া যায়। আর এবার কালকে রাতে কোনো অচেনা আততায়ী ড্রোন স্ট্রাইকে একের পর এক বিদেশি গোয়েন্দাদের সম্পূর্ণভাবে খতম করে দিয়েছে, তা কিন্তু বাংলাদেশ থেকে আমাদের সামনে এলো। প্রথম অপারেশনটি চালানো হয়েছে চট্টগ্রামে এবং সেখানে মনে করা হচ্ছে 3 জনকে টার্গেট করা হয়েছে এবং খুব স্মল হ্যান্ডস উইপেন দিয়ে এই অপারেশন চালানো হয়েছে এবং কোনো জায়গায় কোনো বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়নি এবং একটি নির্দিষ্ট রুমকে কেন্দ্র করে ড্রোন স্ট্রাইক করা হয়েছে। দ্বিতীয় অপারেশনটি চালানো হয়েছে কক্সবাজার এরিয়াতে, যেখানে 3 জন মারা গেছে এবং ইম্পর্টেন্ট বিষয় হলো সেই 3 জনের মধ্যেই অ্যান্টি ইন্ডিয়া সেলের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির যোগাযোগ পাওয়া গেছে এবং এই ব্যক্তিরা নাকি ট্রানজিট হ্যান্ডেলার হিসাবে কাজ করতেন এবং বিভিন্ন তদন্তকারী অফিসাররা বলছেন এরা সরাসরি ইসলামিস্ট এক্সট্রিমিস্টদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এখানেও কিন্তু একটি নির্দিষ্ট ঘরকে কেন্দ্র করে আক্রমণ করা হয়েছে এবং এর ফলে কোনো সেকেন্ডারি ফায়ারের সৃষ্টি হয়নি। অর্থাৎ গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা মনে করছেন যদি বোমা বিস্ফোরণ হতো তাহলে সেকেন্ডারি ফায়ার হতো, কিন্তু ড্রোন স্ট্রাইকের ফলে নতুন করে কোনো আগুন লাগার ঘটনা এই কক্সবাজারের ঘরে কিন্তু হয়নি। তৃতীয় ঘটনাটি ঘটেছে সেন্ট মার্টিনসের কাছে এবং এখানে শর্ট হ্যান্ড উইপেন ব্যবহার করা হয়েছে এবং খুব অল্প আওয়াজের এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে এবং প্রেসিশন স্ট্রাইক করা হয়েছে ড্রোনের মাধ্যমে। এবং 4 নম্বর ঘটনাটি ঘটেছে ঢাকাতে, যেখানে 2 জনকে আননোন গানম্যান হত্যা করে এবং এখানে কিন্তু হত্যার পর বাড়িটাকে সিল্ড করে দিয়ে চলে যাওয়া হয়। ফলে এখন যেভাবে ডিপ স্টেট ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করার ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকারীদেরই ঢাকাতে ঢুকে কেউ বা কারা হত্যা করলেন কিনা সেটাই কিন্তু আন্তর্জাতিক স্তরে সব থেকে বড় প্রশ্ন। দেশি গোয়েন্দা নাই হয়ে গেছে। এখন কারা করেছে সেটা আপনারা বুঝে নেন। এই খবরগুলো ইউনুসের মিডিয়া চেপে যাচ্ছে, কারণ ইউনুস মিডিয়া এগুলো প্রকাশ করতে পারবে না। করলে আন্তর্জাতিকভাবে যেরকম চাপ সৃষ্টি হবে, বাংলাদেশের জনগণও তাদের আসল চেহারা দেখে ফেলবে। মূলত সেইটাকে আড়াল করে ভারতের বিরুদ্ধে কিভাবে ফুঁসিয়ে তোলা যায় জনগণকে, তারা নতুন আইডিওলজি সৃষ্টি করার চেষ্টা করতে গিয়েই কিন্তু
এক ঢিলে বলে যে ৩ পাখি মেরেছে, ৪ পাখি মেরেছে, ভুল হবে না। সেটা কিন্তু হাদিকে কেন্দ্র করে। একদিকে সাদেক কায়েমের রাস্তা পরিষ্কার করেছে, অপরদিকে ভারতের উপরে একটা প্রেশার ক্রিয়েট করেছে, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এবং নির্বাচনকে পিছিয়ে দিয়েছে। আজকের দিনে বাংলাদেশে যখন ভারতের হাই কমিশনের সামনে তারা নির্লজ্জ বেহায়াপনার নিত্য শেষ সীমা লঙ্ঘন করে দেখালো এবং ভারতের হাই কমিশন বন্ধ করা হলো। অপর প্রান্তে আমরা দেখেছি ভারতের বাংলাদেশের হাই কমিশনকে ডেকে নেওয়া হয়েছে এবং সেখানে যা বলেছে তার মূল বক্তব্য হচ্ছে, আমাদের এখানে যদি কোনো সন্ত্রাসী ঢুকে থাকে বা আশ্রয় নিয়ে থাকে আমরা তাকে হস্তান্তর করব। এবং পাশাপাশি যদি এই হাই কমিশন এখানে যদি নিরাপত্তা বিঘ্নিত ঘটে তাহলে তো তারা বসে থাকবে না। এবং হাসনাত আব্দুল্লাহ যে দিল্লিকে এবং ভারতকে লাথি মারার কথা বলেছে সেটা নিয়েও তারা উদ্বিগ্ন প্রকাশ করেছে এবং বলেছে যে আমরা শুধুমাত্র একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চেয়েছি। খলিলুর রহমানকে যখন জঙ্গিদের ফাইল ধরে দেওয়া হয়েছে সেই সময় এই শর্তটা জড়িয়ে দেওয়া হয়েছিল যে 2025 সালে 2026 সালে ফেব্রুয়ারিতে যেই নির্বাচনের কথা বলেছে, ঘোষণা দেওয়া হয়েছে, সেই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, সেটাই আমরা দেখার অপেক্ষা করছি। এবং সেই নির্বাচনে যখন তারা দেখবে সেটি গণতান্ত্রিকভাবে করা হয়নি বা সুষ্ঠু নির্বাচন হয়নি, তখন ভারত সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করবে বা কামানটা ঘুরাবে কিনা। 2026 সালেই ভাগ্য নির্ধারণ হবে ইউনূসের কপালে কি আছে। আর সেই সময়টা খুব বেশি দূরেও নয়। আপনারা জানেন 16 ডিসেম্বর পার হয়ে গেলে সামনে জানুয়ারি মাস, তারপর ফেব্রুয়ারি, আর মাত্র হাতে 2 মাস সময় আছে। এর ভিতরে বিদেশি যত গোয়েন্দা সংস্থা আছে সব কিন্তু বাংলাদেশে খালি হয়ে যাবে। তারপরে এই জঙ্গি বাহিনীদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা কিন্তু তারা জানে। কিন্তু সাধারণ মানুষের উপরে তাদের একটা ভালোবাসা এবং আন্তরিকতা, সহমর্মিতা কাজ করে বিধায় তারা কখনোই বাংলাদেশের উপরে যুদ্ধ ঘোষণা করবে না, যেটি চাচ্ছে পাকিস্তান, কোনোভাবে যদি ভারতকে যুদ্ধে নামানো যায়। কিন্তু যুদ্ধে নামানোর পরপরই বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস সেটাকেই বদলে দেওয়া খুব দ্রুত সম্ভব বলে পাকিস্তান মনে করছে। যে ভারত যদি বাংলাদেশকে স্বাধীনতায় সহযোগিতা করতো তাহলে আবার কি করে স্বাধীন দেশে ভারত আক্রমণ করলো। সেজন্য ভারত কখনো যুদ্ধ ঘোষণা করবে না বা সরাসরি আমাদের দেশে কোনো ক্ষতিও করবে না। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করে বাংলাদেশের এই সরকারের বিভিন্ন কার্যকলাপ প্রক্রিয়াকে একটি কঠোর ভাবে দমন করার চেষ্টা করবে এবং পাশাপাশি জঙ্গিদেরকে নীরব ভূমিকা পালন করে তাদেরকে একটা আচমকা তাদেরকে নাই করে দেওয়ার চেষ্টা হবে। এটা হবেই। এই কারণেই তারা জঙ্গি সন্ত্রাসী যারা ছাত্র সেজে এখন বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে, তারা আসলে মূলত ছাত্র নয়, তারা সেই জঙ্গি শিবির আস্তানা, যে 42টা আস্তানা পাওয়া গেছে সেগুলোর নেতৃত্ব দানকারী, যারা লাশ ফেলার হুমকি দেয়, যারা লাথি মারার হুমকি দেয়, যারা ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি দেয়, মূলত তারা জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর এক একজন লিডার। সেই জন্য তারা আতঙ্কে আছে, অস্থিরতায় আছে এবং দেশকে অস্থির করে রাখছে যেন নির্বাচন, এই বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন না হয় এবং তারা এই